এখানে আমাদেরকে আটকানো হলো, যাচ্ছিলাম তো ঠিকঠাকই, দেখা যাক সামনের গাড়িও দাঁড়িয়েছে, আমাদের গাড়িও আটকানো হলো। যখনই গাড়ি ধরবে বা কোনো পুলিশ যে কোনো স্টেটেরই হোক, বলবেন যে এম পরিবহনে আপনি গিয়ে চেক করে নিন। এখন দুপুর 3টে, আমরা এই আসামের রাস্তায় এখন রয়েছি। আমরা যেখানে লাঞ্চ করলাম সেখান থেকে একটা পাশে দোকান ছিল, সেটা এটা এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আমরা এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়ির ফুলবাড়িতে, আমাদের অরুণাচল প্রদেশ ট্রিপের। এটা হচ্ছে দ্বিতীয় এপিসোড। আমরা কলকাতা থেকে আজকেই শিলিগুড়িতে এসেছি, প্রায় 13 ঘন্টা জার্নি করার পর বিকেলের মধ্যেই পৌঁছে গেছি, কারণ খুব সকালে আমরা বেরিয়েছি। আমরা এখন যেই হোটেলে রয়েছি, টিক রুমস অ্যান্ড হোটেলস। চলো এই হোটেলের রুম ট্যুর আর অন্যান্য যা কিছু সুবিধা আছে সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই হলো আমাদের রুম। থ্যাংক ইউ। প্রথমে এখানে একটা রয়েছে আয়না, তার সাথে এরকম একটা ওয়ার্ড্রোব রয়েছে। এখানে রয়েছে এখানে শু র্যাক, আর এখানে আবার টেবিল আছে। টেবিলের মধ্যে এই জলের বোতলটা আমাদের কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে, তার সাথে চা কফি বানানোর সব জিনিস, 2টো কাপ, জলের গ্লাস, প্লেট দেওয়া হয়েছে। সোফা টাইপ অফ এটা। হ্যাঁ, এখানে একটা সোফা আছে, সাইড টেবিল একটা। হ্যাঁ, এখানে বেড সাইড টেবিল, আর এটা কিং সাইড বেডই আছে। কিং সাইডই লাগবে। হ্যাঁ, আরেকটা আমাদের পিলো লাগবে, সেটা বলবো দিতে। এখানে একটা টিভি আছে, আর এই পাশেও একটা সাইড ইউনিট রয়েছে। আর এইটা হচ্ছে এখানকার ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ বড়, এখানে দেখাই যাচ্ছে গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, আচ্ছা শাওয়ারও এখানে রয়েছে। আর এই হচ্ছে বেসিন আর আয়না, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা বেশ ভালো, বড়, স্পেশিয়াস। আর ওখানে একটা জানলাও রয়েছে। এই রুমের প্রাইস বলো কত? 2000 টাকা নিয়েছে ফর 1 নাইট। 2000 ব্রেকফাস্ট ইনক্লুডিং না, এদের নিজেই এদের রেস্টুরেন্ট রয়েছে, ভেজ রেস্টুরেন্ট যদিও। তো এখান থেকে ঠিক আছে, ননভেজ খাওয়ার হলে জোম্যাটো করে হ্যাঁ আনা নিয়মরে সব কিছু রয়েছে। ভেজ রেস্টুরেন্ট আর খুব ভালো লোকেশনটা একদম রাস্তার উপরে। আমরা সকালবেলা এখান থেকে গিয়ে গুয়াহাটি রোড ধরে নেব একদম। এই হোটেলেরই যে রেস্টুরেন্ট আছে দ্য ইন্ডিয়ান চুল্হা, এটা হচ্ছে পুরো ভেজ রেস্টুরেন্ট। তো এখানে কিছু মেনু আছে, সেই মেনুগুলো একবার একটু দেখে নিই। ব্রেকফাস্টে এখানে ইডলি, উপমা, সাম্বার বড়া সব কিছুই রয়েছে। প্রাইসগুলো একবার দেখে নিতে পারো। পুরি সবজি রয়েছে 155 করে। আচ্ছা, স্যুপ আছে, তারপরে চা, মিল্ক আর ব্ল্যাক টি হচ্ছে 40 রুপিস, আর মোটামুটি ফিল্টার কফি যেটা দেখাচ্ছে আর কি, এমনি কফি 60 করে। ধোসা আছে, প্লেন ধোসা, মশালা ধোসা 125, 175। তো প্রাইস তো খুব একটা রিজনেবল না, মোটামুটি প্রাইস ভালোই আছে। এবার এখান থেকে অর্ডার করেই যে খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, বাইরে থেকেও কোথাও থেকে খাবার আনানো যেতে পারে এই। আর রুটি এখান থেকে বলছে 25, 35 করে, বাটার রুটি হলে 35। আর রাইস আছে, মকটেল, ডেজার্ট, মানে অনেক কিছুই রয়েছে আর কি। তো এই নিচে মিষ্টির দোকান থেকেই এই সিঙ্গারা আনা হয়েছে, গরম গরম সিঙ্গারা, এর সাথে চা। এই দিয়ে হবে আমাদের সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া। কড়া করে বলেছি আদা দিয়ে কড়া করে একটা চা বানিয়ে দিতে, অনেকক্ষণ ড্রাইভিং করে এসেছি। তো আর তোমরা ভাবছেন যে আমি কি খাচ্ছি, আমি খাচ্ছি হচ্ছে নিচে দোকান থেকে নিমকি। এই যে নিমকি নিলাম আমরা। হ্যাঁ, খাও, অল্প করে খাও। তো সিঙ্গারা খাওয়া হয়ে গেল, এরপরে এসেছে হচ্ছে চা, আদা দিয়ে, চিনি ছাড়া, আর তার সাথে বাড়ি থেকে আনা হচ্ছে ওটস বিস্কিট। এনাদের নিজস্ব একটা ভেজ রেস্টুরেন্ট রয়েছে, যেটা আমরা আছি সেকেন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে ওনাদের মানে ভেজ রেস্টুরেন্ট রয়েছে। তো আমি বললাম যে রাত্রেবেলা আমি ভেজ খাবো না, তো ওনারা বললো ঠিক আছে স্যার, আমি রুটিটা এমনি এখান থেকে আনিয়ে দিচ্ছি, আর চিকেনটা পাশের একটা জায়গা থেকে আনিয়ে দিচ্ছি। ঢাবা আছে পাশে, আবার ঢাবাও রয়েছে, তো ওখান থেকে চিকেন ওরা, একটা ছেলে রয়েছে, 2টো ছেলে রয়েছে। তো ওনাদের বললাম, ওনারা বললো যে আমরা চিকেনটা আর ইয়েটা 8টা, 8:30টার মধ্যে দিয়ে যাবো। টাইমিংটা বলে ছেলেগুলোর ব্যবহার খুব ভালো। চাটা বানিয়েছে, আমি বুঝতেই পেরে গেছি যে এখানকার খাবার দাবার কিরকম হবে, দারুণ হবে। মানে চাটা দারুণ দুর্দান্ত বানিয়েছে, আর খুব সুন্দর স্ট্যান্ডার্ড মেনু। খাওয়া দাওয়া যদি আপনারা ভেজ পছন্দ করেন তাহলে আপনারা এখানে খেতেও পারেন। না মানে ভেজ দাও তোমরা, ভেজ খেয়ে নেবো, যদি নন ভেজ দাও নন ভেজও খেয়ে নেবো।
ঠিক আছে। এই যে আমাদের ডিনার এসে গেল। এই যে আজকে ডিনার হচ্ছে রুটি আর মাটন, কারণ আমরা চিকেন বলেছিলাম, চিকেন ছিল না, তো মাটন হলো। একদম ফুলবাড়ির মোড়ে দাঁড়িয়ে আছি। এই যে যেটা ফুলবাড়ির মোড়, এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে গুয়াহাটির দিকে। আর যেই হোটেলটা আমরা নিয়েছি সেটা হচ্ছে একদম রাস্তার পাশে। হোটেলটার নাম দ্য টিক রুমস। এটা মানে 5-7টা রুম রয়েছে, বাট রুমগুলোর ক্যাটাগরি অলরেডি অর্পিতা আপনাদের দেখিয়েছে এই টোটাল হোটেলটা। আর এর সেকেন্ড ফ্লোরে খুব ভালো একটা রেস্টুরেন্টও রয়েছে, আর তার ওপরটায় রুম। লিফটটা কাজ করছে না, বাট দেখলাম রুমের কন্ডিশন কোয়ালিটি খুব ভালো। আর আমরা আমাদের গাড়ি এখানে রেখেছি। এই হচ্ছে, বললো যে স্যার কোনো অসুবিধা হবে না, আপনি আরামসে রাখতে পারেন আপনার গাড়ি এখানে। এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে হোটেল, আর এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, যেটা দিয়ে আমরা কালকে সোজা গুয়াহাটির দিকে চলে যাব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আমরা এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়িতে। আজকে আমাদের অরুণাচল ট্রিপের ডে 2। এখন টাইম হচ্ছে সকাল 8:30। আমরা বেরোচ্ছি আজকে শিলিগুড়ি টু গুয়াহাটির উদ্দেশ্যে। চলো ভিডিওটা শুরু করা যাক। অনিন আজকে বাবা তো গাড়ি পরিষ্কার করছে। তাহলে আজকে আমরা এখানে কোথায় যাব? গুয়াহাটি। আসাম যাব। গুড মর্নিং সবাইকে। সকালবেলা গাড়ি পোছার কাজে লেগে পড়েছি। আমরা আজকে এখান থেকে গুয়াহাটি যাব, আর কালকে গুয়াহাটি থেকে অরুণাচলে ঢুকবো। তো আজকে মোটামুটি 450-র উপরে ড্রাইভিং রয়েছে, কিন্তু সময়টা দেখাচ্ছে অনেক বেশি, প্রায় 10 ঘন্টা। তো এই হিসাবেই যাবো, আস্তে আস্তে যাবো, কোনো তাড়াহুড়া নেই। গাড়ি কি চকচক করছে, ঘুরতে দেখাচ্ছি, এরকম কি চকচক করছে। সিলেবাস কবে যাবো বাবা? আমরা পরশুদিন যাব। পরশুদিন, হ্যাঁ। নিজের গাড়িকে মাইনার স্ক্র্যাচ এবং ভালোভাবে মেনটেন করতে গেলে অবশ্যই একটা ভালো ডিটেলিংয়ের প্রয়োজন হয়। গাড়ি প্রায় 370 কিলোমিটার চালানোর পরও গাড়ি কিন্তু একদম চকচক করছে, কারণ গাড়িতে কিন্তু ধুলো না সেইভাবে দাঁড়াচ্ছে না, ধুলো আসছে, ধুলো উড়ে চলে যাচ্ছে, কারণ গাড়ির মধ্যে এতটাই একটা গ্লসি ভাব। আর টোটালটাই হচ্ছে টার্বো ডিটেলিংয়ের মাধ্যমে করানো। টার্বো ডিটেলিং স্টুডিওতে গাড়ির পিপিএফ, সেরামিক কোটিং, ডেন্টিং, পেন্টিং সহ সব ধরনের কাজ করা হয়। পিপিএফ অর্থাৎ পেইন্ট প্রোটেকশন ফিল্ম গাড়িতে করা থাকলে গাড়িকে প্রিভেন্ট করা যায় সোয়াল মার্কস থেকে। অলসো ইট হ্যাজ সেলফ ফিলিং প্রপার্টিজ, যেটা মাইনর স্ক্র্যাচকে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে। অন্যদিকে সেরামিক কোটিং গাড়ির শাইনকে অনেক এনহ্যান্স করে এবং ডাস্ট ও হার্মফুল ইউভি রেজ থেকে গাড়িকে প্রোটেক্ট করে। অলসো সেরামিক কোটিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ ওয়েজ টু প্রোটেক্ট ইউর কার ফ্রম স্ক্র্যাচেস অ্যান্ড কেমিক্যাল স্টেইনস। তো যে কোনো গাড়ির খুব ভালো কোয়ালিটির পিপিএফ এবং সেরামিক করতে গেলে অবশ্যই টার্বো ডিটেলিংয়ের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার নিচ থেকেও যাচ্ছে এবং ডিসক্রিপশনেও থাকবে। আর আমরা এই শিলিগুড়ি ফুলবাড়ি থেকে বেরিয়ে পড়লাম আজকে আমাদের গুয়াহাটির উদ্দেশ্যে। তো সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। তো প্রথমেই বেরিয়ে যেটা কাজ সেটা হচ্ছে ফুয়েলিং করা। তো আমরা এইখানে কাছেই রয়েছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, এখান থেকে পুরো ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো আজকে। এই 95 পাওয়া যাবে? 95 XP 95 পাওয়ার, যেটা নর্মাল। তো এখান থেকে 3664 টাকার পেট্রোল ভরালাম এই ইন্ডিয়ান অয়েলের এই পেট্রোল পাম্পটার থেকে। শিলিগুড়ি ফুলবাড়ি থেকে গুয়াহাটির ডিস্টেন্স দেখাচ্ছে 454 কিলোমিটার, আর টাইমিং হচ্ছে 10 ঘন্টা 19 মিনিট। এস্টিমেটেড টাইম দেখাচ্ছে সন্ধ্যে 7:10 পৌঁছাবো। গাড়িতেই আছে না? তো আমরা সোজা এখান থেকে যাব জলপাইগুড়ি হয়ে হাসিমারা থেকে সোজাই বঙ্গাইগাঁও হয়ে আমরা গুয়াহাটিতে ঢুকবো। এই রাস্তাটায় টোটালটাই হাইওয়ে পড়বে। কিছু কিছু জায়গায় তো এখনও সকালবেলা বেরিয়ে দেখছি এই জায়গাটা বেশ বড় একটা জ্যাম দেখাচ্ছে, প্রায় 20 মিনিট প্লাসের বা 14 মিনিট প্লাসের একটা জ্যাম দেখাচ্ছে জলপাইগুড়ির একদম তিস্তা ব্যারেজের উপরেই মনে হচ্ছে জ্যামটা পড়বে। তো গিয়ে দেখি কিরকম দাঁড়ায়। আজকের দিনের ফার্স্ট টোলে আমরা আসলাম পানকৌড়ি টোল। হ্যাঁ, পানকৌড়ি টোল প্লাজা।
পানিকৌড়ি আছে, ওই যাই হোক পানিকৌড়ি আর পানকৌড়ি। আজকে কত কি টোল পড়বে এই ফুলবাড়ি থেকে গুয়াহাটি যেতে আমরা ভিডিও শেষে মেনশন করে দেবো ক্যালকুলেশন করে। কলকাতা থেকে শিলিগুড়িতে না ফুলবাড়িতে আমরা এসে স্টে করেছি। টোটাল টোল পড়লো 910 টাকা। আচ্ছা, ওয়ান সাইড 910 টাকা। আজকে এবার কত কি হয় সেটা ঠিক বলে দেবো তোমাদের। সকাল সকাল এরকম হাইওয়ে রাস্তা পেয়ে গেল আর কি চাই। সবাই গাড়ি আলুর সব কোল্ড স্টোরেজে রাখার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এই ওই যে হ্যাঁ কোল্ড স্টোরেজে সে দেখা যাচ্ছে। যে জলপাইগুড়ি সামনে ধূপগুড়ি হচ্ছে 37, আলিপুরদুয়ার হচ্ছে 97। হ্যাঁ প্রায় এখান থেকে 100 কিলোমিটারই না। আর আমরা এই জলপাইগুড়ি যে টাউনটা সেটা আমরা এখন পার করলাম। ময়নাগুড়ি ওই জায়গাটা পুরো জ্যাম দেখাচ্ছে, তিস্তান ওপরে প্লাস 10 মিনিট জ্যাম। এই যে শুরু হয়ে গেছে এখান থেকেই, একদম আস্তে আস্তে গাড়ি যাচ্ছে। কি হয়েছে সামনে বোঝা যাচ্ছে না, মানে ট্রাক খারাপ হয়ে যাচ্ছে সামনে। সেটা সামনে এগোলেই আমরা বুঝতে পারবো। স্টেটের মেশিন দেখেছো, সব চায়ের মেশিন এগুলো সব। হ্যাঁ এগুলো সব চায়ের শর্টিং এর মেশিন এগুলো। বাবা এখানে এতটা জ্যাম। আর আরেকটা কথা বলবো, টোটো আমাদের ন্যাশনাল গাড়ি, হাইওয়েতে চলবে না তো সার্ভিস রোড দিয়ে আসবে, তাই না? টোটো ন্যাশনাল গাড়ি, এটা তোকে কে শিখিয়েছে বাবা? এদিকে আরেকজন আপেল খাচ্ছে সকাল সকাল। খা খেতে খিদে। সোহান খাবি? ওটা সোহান পিগ। ওই দেখ কত পিগ দেখো, আবার সব ফার্মের পিগ। কে আপেল খাচ্ছে? সোহান খাচ্ছে। কি যে কারণ এটা, দেখো সিঙ্গেল লেন করে রেখে দিয়েছে। দেখো বোথ সাইডে রাস্তা ঠিকঠাক আছে, এদিকে সিঙ্গেল লেন, ওইদিকে মনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য সিঙ্গেল লেন হয়ে এই অবস্থা। মানুষের দুর্ভোগ আর দুর্ভোগ। আমরা এই তিস্তা ব্রিজের ওপর উঠলাম, এই হলো তিস্তা ব্যারেজ। 9টার সময় বেরিয়েছি, 9:45টার সময় বেরিয়েছি, এখন 9:45 বেজে গেল। মাত্র কত বলবো 25 কিলোমিটার 30 কিলোমিটার আসতে। এখানে তো অস্বাভাবিক জ্যাম না, তার জন্যই। এই যে এই পাশে হচ্ছে ময়নাগুড়ি, আমরা যাব এই সোজা। এই পাশে চলে গেলে মালবাজার। এটা ময়নাগুড়ি মোড়। হ্যাঁ এইখান থেকেই আমরা ঢুকে গেছিলাম, বুঝেছো তো, ডুয়ার্সের দিকে। ডুয়ার্সে যাওয়ার সময় ওপাশ দিয়ে ঢুকেছিলাম। আচ্ছা আচ্ছা। আর এটা আমরা সোজা গুয়াহাটির দিকে চলে যাচ্ছি। দেখাচ্ছে দেখেছো, ধূপগুড়ি 23, ফালাকাটা 45। আমরা যদিও ফালাকাটার দিকে যাব না, আমরা আলিপুরদুয়ারের দিকে চলে যাব। ফালাকাটার দিকে রাস্তাটা ভালো না। না, গুগলে যদি ফালাকাটার দিকে রাস্তাটাও দেখায় অবশ্যই ধরবেন না যদি গুয়াহাটির দিকে যাওয়া হয়, কারণ ফালাকাটার দিকে রাস্তাটা প্রচণ্ড সরু আর প্রচণ্ড জ্যাম পড়ে, প্লাস কাজও হচ্ছে। তো যে রাস্তাটা ধরবেন সেটা হচ্ছে হাসিমারা হয়ে যাবেন। এই দেখো পুরো আলুর বস্তা, দেখো সব আলুর বস্তা, আলু তুলে তুলে রেখেছে। এইদিকে দেখো আলু সব প্যাক হয়ে আছে। হ্যাঁ সোহান দেখ, সব ট্রাকে আলু ভরে আছে। দেখ আমাদের বাঙালির তো সব খাবারে আলু, মাছে আলু, তরকারিতে আলু, একটা একটা করে হলেও আলু দিতে হবে। আলু খুব টেস্টি জিনিস। আলু হচ্ছে স্বাদ বাড়ায় রান্নার। কেমন লাগছে তোমার এই হাইওয়েতে গাড়ি চালিয়ে? ভালো, রাস্তা বেশ ভালো। হ্যাঁ একটু লোকাল ট্রাফিক, একটু লরির জ্যামটা। এখানে লরি যেহেতু সারাক্ষণ চলে, তো লরির প্রেশারটা রয়েছে। এটাই একটা সবথেকে বেস্ট রুট গুয়াহাটি যাওয়ার জন্য, শিলিগুড়ি হয়ে বা ফুলবাড়ি হয়ে।
তো তার জন্য আমি আমাদের কিছু পুরনো সাবস্ক্রাইবার যারা শিলিগুড়িতে স্টে করে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে আমরা এই রুটটার ব্যাপারে জেনেছি। নাহলে আমার তো প্রথমে ইচ্ছা ছিল যে সেবক হয়ে যাব, কিন্তু সেবক হয়ে গেলে ওখানে লোকাল বাজার বসে, প্রচুর জ্যাম পড়ে ওই রাস্তাটা। হ্যাঁ, ওই রাস্তাটা সিনিক বিউটি প্রচুর ভালো। আমাদের ইচ্ছে রয়েছে ফেরার পথে আমরা সেবক হয়ে মানে করোনেশন ব্রিজের জাস্ট ওপার হয়ে যেরকম যে রাস্তাটা দিয়ে যায় ভেতর দিয়ে গৌহাটিতে, ফেরার পথে ভাবছি যে ওই দিক দিয়ে ফিরবো। আর এই রাস্তা হচ্ছে এইরকম, শুধু ট্রাক আর ট্রাক, আর সিঙ্গেল লেন রাস্তা, বোথ সাইডে আপ ডাউন করছে। থেকে বেশি হচ্ছে ট্রাকের দীর্ঘ একটা চাপ রয়েছে, চাপ আছে। सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। এটাই হচ্ছে রোড ট্রিপের অরিজিনাল মজা। এরকম রাস্তা হবে, এরকম সিন হবে, আশেপাশে এরকম চা বাগানের দৃশ্য, আর মন ভালো করা সময় চাই না। দারুণ লাগছে। এই যে প্রচুর চা বাগান ভর্তি। শহরের পলিউশন থেকে এখন আমরা অনেকটা দূরে, অনেকটা দূরে। একদিকে পাশে ট্রেন যাচ্ছে আর এইদিকে দেখো ওয়েলকাম টু জলদাপাড়া। তো আমরা এই জলদাপাড়াতে এন্টার করলাম। ট্রেন যাচ্ছে, ট্রেনও যাচ্ছে পাশ থেকে। सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। रास्तों से मेरी गहरी यारी हो गई, जो फर्ज से भरा था बस्ता वो भी खाली हो गया। बुरा है जमाना तू चल टकर न कर अगर। তো জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেট, সামনে বাড়িঘর আর এখানকার বন্ডার। তো আমরা এশিয়ান হাইওয়ে 48-এর মধ্যে এখন আছি। कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। सफर এখানে দাঁড়ালাম, এই হচ্ছে সামনে তোরসা নদী। দাঁড়াও এগিয়ে দেখাচ্ছি। নদীতে তো জল নেই, পুরো বড় বড় পাথর। দেখো এখানে কি সুন্দর ম্যাপে দেখা যাচ্ছে আসাম, মেঘালয়, শিলং, উফ, ভুটান। আমরা তো একদম এই যে ভুটানের পাশ দিয়ে। আমরা তো জয়গাঁও ছেড়ে এলাম। হ্যাঁ, ওই সাইডটা, এই পাশে একটা রাস্তা ছিল, এইদিকে হচ্ছে জয়গাঁও, আর এরকম সোজা রাস্তা গুয়াহাটি। আমরা এই গুয়াহাটি রাস্তায় ঢুকলাম আর কি। তো ওই দিক দিয়ে জয়গাঁও মানেই হচ্ছে ওখানে ভুটান বর্ডার। হ্যাঁ, তো এর পরের বার যখন গাড়ি নিয়ে আসবো ভুটান যাওয়ার জন্য, তখন ওই রাস্তায় ঢুকে যাবো। ইয়েস। বাট এইবারে আমাদের মেঘালয়টা হবে না, কারণ অতটাও ছুটি অ্যারেঞ্জ করে আসতে পারিনি। এইবারটা শুধু আমরা রেখেছি অরুণাচল প্রদেশ, আর অরুণাচল প্রদেশে মোটামুটি আমরা 6 রাত্রেই থাকবো। হ্যাঁ, সিলেবাস যাবো তো, সব হবে, স্নো হবে, সবকিছু দেখা যাবে। দেখি কতটা কি হয়, ভগবান কি রেখেছে আমাদের হ্যাঁ, জন্য। ঠাকুর যেন খুব ভালোভাবে সুসম্পন্ন করে। কারণ ওটা সবার থেকে উপরে। আচ্ছা, এই রাস্তায় না আবার মাঝে মাঝে এরকম ডাইভারশনের কাজ হচ্ছে, তো তার জন্য এইভাবে ছোট্ট হয়ে গেছে রাস্তা। सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। 12:16 বাজে আর আমরা এই জাস্ট আলিপুরদুয়ার পার করলাম।
আলিপুরদুয়ার হচ্ছে এইদিকে মানে ডান দিকে 9 কিলোমিটার গেলেই হচ্ছে আলিপুরদুয়ার শহরটা। আর আমরা এইখান থেকে সোজা যাচ্ছি এবার হচ্ছে বঙ্গাইগাঁও। এখান থেকে বঙ্গাইগাঁও এখনো 100 কিলোমিটারের প্লাস। আজকে অনেকটাই ডিস্টেন্স, বাট রাস্তার কন্ডিশন ভালো, এখনো পর্যন্ত বেশ ভালোই পেয়েছি। বাট হ্যাঁ, একটাই, এই রাস্তায় রাত্রেবেলা অ্যাভয়েড করবেন। তার কারণ হচ্ছে যেহেতু সিঙ্গেল লেন, বোথ সাইড দিয়ে গাড়ি চলাফেরা করে, মানে রাত্রেবেলায় বুঝতেই পারছেন যদি হাই বিম, ম্যাক্সিমাম লোকেরা এখন হাই বিম দিয়েই আসে, মানে চোখটার আর কিছু থাকবে না রাত্রেবেলায় এই রুটে যদি গাড়ি চালান। আর প্লাস প্রচুর ট্রাক, আগে তো অনেক ছিল, এখন একটু কম। আর রাতে হলে এইরকম টি গার্ডেনের শোভাটা কি করেই বা দেখবো না, দুর্দান্ত। আর সামনে একটা ভুটানের গাড়ি আসছে। হ্যাঁ তাই তো, লাল রঙের নাম্বার প্লেট। আমি এর আগে বলছিলাম না NH27 হচ্ছে ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট রোড, সেটা থেকে বোঝাই যাচ্ছে। সেই গুজরাট থেকে চালু হয়ে সেই গুয়াহাটি আসামের ওখানে গিয়ে শেষ হয়েছে। মানে কত বড় রাস্তা। হ্যাঁ এখনো প্রচুর রয়েছে। তো এই হচ্ছে অবস্থা। রাস্তার কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে, আমাদের বলেই ছিল 10-15 কিলোমিটারের মতন একটুখানি রাস্তায় কাজ হচ্ছে, সেটাই পেয়েছি। বাট ওভারঅল রাস্তা কিন্তু অসাধারণ। বাহ, এই রাস্তা করে দিয়েছে। বাহ, এই তো তুমি পেয়ে গেলে 2 লেন রাস্তা। হ্যাঁ 2 লেন রাস্তা পেয়েছি, অনেকক্ষণ পর 2 লেন রাস্তা পেলাম। আজকে মনে হয় এই প্রথম। হ্যাঁ, বাট সিঙ্গেল লেনের রাস্তা যেটা ছিল সেটা খারাপ ছিল না, বাট এই ফার্স্ট 2 লেন রাস্তা পেলাম এখান থেকে। এখনো 292 কিলোমিটার বাকি গুয়াহাটি এখান থেকে, দেখাচ্ছে 6.5 ঘন্টা মতন। আর বঙ্গাইগাঁও হচ্ছে 106, 106 কিলোমিটার। কিচ্ছু খাবে না কেন? লাঞ্চই তো করবো আজকে, একটু তাড়াতাড়ি এখন লাঞ্চ করে নেবো। নান? আচ্ছা, মানে রুটি বা নান, তাই তো? আচ্ছা ঠিক আছে। কি রুটি খায় ও, খুব রুটি খায়। মানে পুরো বিহারিতে ছিল, বিহারে জন্মেছিল, মানে আগে জব, শুধু রুটি খাবে ও, বেরোলে রুটি। ও ট্রিপে রুটি খায়, বুঝেছো? ট্রিপে রুটি, তাহলে যাতে ঘুম না আসে না সোহান, ড্রাইভিং করতে হয় তো অনেকটা না। ফ্যামিলি রেস্টুরেন্ট আছে আসাম রোড, বাবলু ধাবা। চলো দেখি এখানে কি খাবার দাবার পাওয়া যায়। খুব বেশি অপশন এখানে দেখছি না এই রাস্তায়, যা আছে এখন তাই খেতে হবে। হ্যাঁ হ্যাঁ বসো। হ্যাঁ, তো অনেকক্ষণ পর এসে আমরা একটা ব্রেক নিলাম। প্রায় 200 কিলোমিটারের উপরে আমাদের চালানো হয়ে গেছে, তাই তো সোহান? আর আমরা এখন বসলাম, খাওয়া দাওয়া করবো। 2টো ভেজ থালি বলেছি, তার সাথে চিকেন বলেছি। আর ছেলে হচ্ছে রুটি খাবো, রুটিও বলেছি, ভাতও বলেছি। তো রুটিও খাবে, একটু ভাতও খাবে, মিলিয়ে মিশিয়ে। আমাদের খাবার চলে এসেছে, 2টো ভেজ থালি আর তার সাথে চিকেন। দেখো ভেজ থালিতে কী কী রয়েছে। এখানে আছে ভাত, তার সাথে হচ্ছে স্যালাড, শসা আর পেঁয়াজ। আচ্ছা, লেবুও দেওয়া হয়েছে, লঙ্কা, পাঁপড় ভাজা, ডাল আছে, এখানে একটা সবজি, এখানে রয়েছে আলু ভাজা, এখানে আবার উচ্ছে বা করলা ভাজা, চাটনি, বেগুন ভাজা। অনেক ভাজা তো, অনেক ভাজা। আর এখানে রয়েছে 6 পিস চিকেন দিয়ে, এটা হচ্ছে 1 প্লেট। আর এইদিকে কিন্তু তরকারি রয়েছে। আর সোহানে দেখো আলু ভাজা, আচার, আবার রুটি। এবার ভাতও খাবে। চলো এবার ফটাফট খেয়ে নিই, অলরেডি তো ইনি খাওয়া শুরু করে দিই। ভালো, যাক তাহলে এই রাস্তায় ভালোই পেলাম, বাবলু ধাবা। হ্যাঁ ভালো। ও ভাত রুটি মিশিয়ে খাচ্ছে, চিকেন আলু ভাজা এই দিয়ে খাচ্ছে। ভালো খাবারটা, খাওয়া দাওয়া বেশ ভালোই হলো বাবলু ধাবা থেকে। খাবারের মানও বেশ ভালো ছিল। আর সোহান ওদিকে এখন দোকানে গেছে আইসক্রিম কিনতে, ওর আইসক্রিম খেতে ইচ্ছা হয়েছে। সোহান কি নিলে আইসক্রিম? বাটারস্কচ, এটা ভ্যানিলালে। ভালো, এটা অনেক ভালো চলে। ঠিক আছে, খাও। ওখানে ছিঁড়ে ওখানটায় ফেলো, ওই যে ওইখানে ডাস্টবিন আছে। বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে। এখন টাইম হচ্ছে 1টা 40। আর এখান থেকে গুয়াহাটির ডিস্টেন্স দেখাচ্ছে 271 কিলোমিটার। আর এখনো প্রায় 6 ঘন্টার কাছাকাছি আমাদের সময় লাগবে। এস্টিমেটেড টাইম 7:30।
আস্তে আস্তে চলো, হাইওয়ে দিয়ে আমরা যেতে থাকি। সামনে একটা নদী আসবে, সেই নদীটা পার করলেই আমরা আসাম বর্ডারে ঢুকবো। সামনেই শ্রীরামপুর বলে একটা বর্ডার পড়বে আসামে, আর সামনে একটা নদী আছে, নদীটা পার করলে আসামে ঢুকে যাবো আমরা। বাহ। তো এইবারে আমাদের দুখানা স্টেট, একটা হচ্ছে আসাম আর একটা হচ্ছে অরুণাচল প্রদেশ। তো কালকে থেকে জার্নি শুরু করেছি আমরা, আজকে আমরা আসাম বর্ডারটা ক্রস করব। আজকে আসামে থেকে কাল হবে আমাদের অরুণাচলে এন্টার। তারপরে আস্তে আস্তে দিরাং, তাওয়াং, সেলা পাস, বুমলা পাস, বরফ, মাউন্টেন ড্রাইভ, সমস্ত কিছু আমরা আস্তে আস্তে এক্সপিরিয়েন্স করব। ফার্স্ট মানে আমরা আমাদের গাড়ি নিয়ে কোনো পাস এন্ট্রি করব, মানে পাস মানে সেলা পাস, বুমলা পাস, এগুলো মানে অসাধারণ। আমরা নাথুলা পাসটায় যেতে পারিনি, নাথুলা পাসটায় যাওয়ার পারমিটটা আমরা অ্যারেঞ্জ করতে পারছিলাম না, প্লাস আমাদের বাড়ির দিকে যাওয়ারও তাড়া ছিল, তো সেই সময় নাথুলা পাসটা আমরা যেতে পারিনি ইস্ট সিকিম গিয়েও। তো এইবারে আর কোনো পাস ছাড়ছি না। এখানে খাওয়া দাওয়া করলাম, মোটামুটি 480 টাকা মতো আমাদের বিল হলো। অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, আর খাওয়া দাওয়ার মানও অসাধারণ। এই যে নদীটা আমরা পার করছি, এই নদীটা পার করে আমরা এন্টার করছি আসাম। ওরে বাবারে, এই যে আসাম, ওয়েলকাম টু আসাম। আমাদের ফার্স্ট গাড়ি নিয়ে যে আসামে আসা। আমার কত বন্ধু যে আসামে থাকে, কিন্তু আসামে আজ পর্যন্ত আসা হয়নি। গুয়াহাটি 260 কিলোমিটার। টাকাটা নিয়েই ক্যামেরা করে নিলে তুমি। আমার তো ক্যামেরা অন থাকে। আবার পুলিশ চেকিং হচ্ছে, গুডস ভেহিকলের চেকিং হচ্ছে। সব জায়গাতেই সেম কন্ডিশন। আমাদের ক্যামেরা একটা জিনিস উঠেছে, ঠিক আছে, সেটা যারা বোঝার বুঝেই যাবে। আলুওয়ালা টাকা দিল। আলুওয়ালা বর্ডার পাসিং হয়ে গেল। আসামে ঢুকেই আমরা চলে আসলাম প্রথম টোল, তেলিপাড়া টোল প্লাজা। সব আসামিজ লোক, দেখো, দেখেই বোঝা যাচ্ছে না, স্টেট টু স্টেট চেঞ্জ হয়ে গেলে না কি সুন্দর, মানে এরপর খাওয়া দাওয়া, মানুষের মুখগুলো সব চেঞ্জ হয়ে যায়। আসামিজ লোক সব। আমরা এখন একটা ফরেস্ট ল্যান্ডের মধ্যে দিয়ে যাচ্ছি, টোটালটাই ফরেস্ট ল্যান্ড। আর এরকম একটা ঘাটি এরিয়া, এটা পুরো ঘাটি সেকশন, বেশ ভালো লাগছে গাড়ি চালাতে। আর এরকম অল্প অল্প গাড়ি আছে, খুব একটা বেশি গাড়িরও ভিড় নেই, আর প্রচণ্ড ফাঁকা, মানে সেরকম আশেপাশে কোনো বাড়ি দেখা যাচ্ছে না। দেখুন আশেপাশে কোনো বাড়ি নেই। অনেকক্ষণ ধরেই এরকম রাস্তায় চালাচ্ছি, ভালোও লাগছে, আবার বেশ একটা অ্যাডভেঞ্চারাসও লাগছে যে আসামের রোডে আমরা গাড়ি চালাচ্ছি। অসমিয়া ল্যাঙ্গুয়েজে সমস্ত বোর্ডগুলো লেখা, আর বোর্ডের তলায় ইংলিশও রয়েছে যদিও, বেশ ভালো লাগছে। আর দেখুন কি সুন্দর লাগছে রাস্তাটা, ওয়াও, জাস্ট ওয়াও। पैरों को बांधे बेड़िया, बताए सौ कहानियां, तू रोशनी तू रंग है, तू उड़ रही पतंग है। এখানে টোলে আবার সব মহিলারা রয়েছে, দেখো। আসামিয়া টোল। আগের টোলটাতেও দেখলাম মহিলারা ছিল। দারুণ রাস্তাঘাট কিন্তু। ऐसी राह से गुजर जी उठे हर घड़ी हर पहर, सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। এই হচ্ছে হাইওয়ে, এই দিক থেকে আমরা আসলাম, আর এবার সোজা এইদিকে আসামের দিকে চলে যাব। এখানে গাড়ি দাঁড় করানো, কর্তামশাই ওখানে ফটো সেশন করছে, আর বেশ ভালো। সোহান গাড়ির ভেতরেই রয়েছে। বঙ্গাইগাঁও দেখাচ্ছে 17 কিলোমিটার, ভুটান দেখাচ্ছে 31 কিলোমিটার। এখান থেকে ভুটান দেখি কাছে, SDF ভুটানে।
SDF না? রোজ 1200 টাকা না 1500 টাকা করে। যাবো আমরা নিজেদের গাড়ি নিয়ে ভুটানেও যাবো, কি বলো? হ্যাঁ, এই দিকের পার্টটা করে নিতে হবে, নর্থ ইস্টের পার্টটা করতে হবে। এক হচ্ছে ভুটান, মেঘালয়, নেপাল, এই পার্টটা আমাদের খুব মানে দেখি এই বছরেই করার চেষ্টা করবো। আসামে ঢুকেই পাহাড় দেখতে পেয়ে গেছি। আহা হা হা হা, এই হচ্ছে পাহাড়। এই জায়গাটা তো বেশ দারুণ। দারুণ দারুণ। আর এখানে এসে একটু ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে অনেকটা। তো আস্তে আস্তে আমরা হাইট গেইন করছি। এই লাইনে ঢুকলাম আমরা, আর এখানে স্ক্যান করে কাটা হচ্ছে, ঠিক আছে? থ্যাংক ইউ। হয়ে গেল, সময় লাগলো অনেক সময় লেগে গেল। 3:40 বাজে, আর এখন এরকম মনে হচ্ছে যেন পুরো সন্ধে নেমে আসছে। তো ইস্টের দিকে, এই দিকে তো আরো বেশি তাড়াতাড়ি সন্ধে হয়। আমি তো যাই দেখছি আমাদের ওখানে এটা 6টার সময়, 5:30 6টার সময় এরকম হয়। হ্যাঁ হ্যাঁ। আর সেটা এখন 3:40 বাজে, এখনই এই অবস্থা। আসামে প্রায় 1-150 কিলোমিটার চালিয়ে ফেলেছি অলরেডি, কিন্তু রোড নিয়ে একটা কথাই বলবো, রোডস আর অসম, দারুণ রাস্তা। এখানকার রাস্তা 2 লেন রাস্তা, মানে 2-4 লেন রাস্তা, আর রাস্তার মাঝখানে এরকম প্রচুর ফুলের মানে গাছ, আর খুব সৌন্দর্য, মানে ছোট ছোট গ্রাম, তার উপর দিয়ে বাইপাস করে রাস্তাগুলো বানিয়েছে। রাস্তাগুলোর কোয়ালিটিও যেরকম, রাস্তাগুলোতে গাড়ি চালিয়েও সেরকম, অত লোকাল ভিড়ও নেই, টোটো বা অটোর অত চাপও নেই, আর তুলনামূলক লরিও কম। 4:05 বাজে, আর আমরা এখানে নেমে দাঁড়ালাম একটা টি ব্রেক নেওয়ার জন্য। জুয়েল হোটেল। চা বললে বানিয়ে দিচ্ছে? বড়া করে, আচ্ছা, বড় কাপ করে চা বানাবে। খাও। সোহানি একটা পেপসি নিয়েছে। ওই যেখান থেকে কেন আমরা যেখান থেকে লাঞ্চ করলাম সেখান থেকে একটা পাশে দোকান ছিল, সেটা এটা। আর আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। আহা করে না, গোমাতা, জয় গোমাতা। এই এসেছে আমাদের চা, চিনি ছাড়া দুধ চা, উনিও খাচ্ছে। হ্যাঁ, ভালো করেছে। আর সোহান এখানে খাচ্ছে একটা চিপস। 35 কিলোমিটার বাকি আছে, যেতে যেতে প্রায় 7:30-8টা বেজে গেছে। তো আমাদের চা খাওয়া হয়ে গেল, এবার সামনের দিকের আবার জার্নি শুরু করা যাক। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সন্ধ্যা নেমে আসবে। বাট ভাত খাওয়ার পরে একটা ঝিমঝিম পাচ্ছিল না, সেটা কিন্তু কেটে গেছে। একটা চা দরকার, রোড ট্রিপের চা অথবা ব্ল্যাক কফি খেলে তার কোনো কথাই নেই। আমার ফেভারিট ব্ল্যাক কফি। তো চা হলেও আমি আমার মতন করে বানিয়ে নিই, কড়া করে, একেবারে কম, চিনি তো দেওয়াই হয় না। ভালো। এরপর 130 কিলোমিটার যাব, তারপরেই থামবো, কারণ মোটামুটি এখনই বেজে গেছে 4:25 বাজে, আর যেতে যেতে এখনো ঘন্টা 3 লাগবে। 7টা তো বেজেই যাবে, কি বলো? ও টাইম দেখাচ্ছে, কটা বাজে? 4:28। তো এখানে আমাদেরকে আটকানো হলো। যাচ্ছিলাম তো ঠিকঠাকই, দেখা যাক। সামনের গাড়িও দাঁড়িয়েছে, আমাদের গাড়িও আটকানো হলো। কি বলে দেখি। না, পেপার চেকিং হবে হয়তো, সমস্ত কিছু সব চেক হচ্ছে, পেপার সব চেক হচ্ছে। এখানটা মনে হয়, আর আমরা এখান থেকে 109 কিলোমিটার রয়েছে। আমাদের পেপার সব চেক হয়ে গেল। বুঝে গেছে।
একে ভাই কিছু করা যাবে না রে। খুব ভালো হয়েছে তুমি ক্যামেরাটাকে অন করে রেখে দিয়েছো। আমাদের একটা প্লাস পয়েন্ট কি, আমরা ব্লগিং করি বলে বলছি না, হ্যারাসমেন্ট হয় না, হ্যারাসমেন্ট হতে দেবেন না, আর হচ্ছে ক্যামেরাটাকে অন রাখবেন, ফোনের ক্যামেরা বলেও রাখবেন। আজকাল তো মানে চ্যানেল হতে হবে এমন কোনো ব্যাপার নেই, ফেসবুকেও তো সবাই ভিডিও দেয়। Yes. এখন সোশ্যাল মিডিয়ার পাওয়ার প্রচুর, তো মানে কোনো রকম যাতে কি বলবো, ওরা যেন ওদের পাওয়ারের মিস ইউজ না করতে পারে। অনেক সময় পুলিশরা কি করে, ওদের পাওয়ারের মিস ইউজ করে এমন কিছু একটা বললো বা যেটা কেস করেনি সেটাও কেসের একটা আওতায় এনে দিল, সেইটা যেন না করতে পারে। সামনের গাড়িটা আসামের হওয়া সত্ত্বেও জানি না কি কারণে ওকে কেস দেওয়া হলো, ও কেস খেয়ে গেল। হ্যাঁ তো চালানো বেরিয়ে গেল। তারপরে আমার গাড়ির পেপারস দেখলো অনলাইন, দেখলো সবকিছু ইয়ে করা আছে। কিন্তু বলেও ছিলাম যে চেষ্টা করবেন ডিজি লকার অথবা এম পরিবহনে সমস্ত গাড়ির পেপারস গুলো। আমাদের এই টোটো যখন বললো যেটা আগের দিনেও বলেছি, যে আগের ব্লগেও, যে চেষ্টা করবেন সবসময় যে ডিজি লকার বা এম পরিবহনের গাড়ির সমস্ত পেপারস, নিজের ড্রাইভিং লাইসেন্স এগুলোকে অ্যাড করে নেওয়া। তার যখনই গাড়ি ধরবে বা কোনো পুলিশ যে কোনো স্টেটেরই হোক, বলবেন যে এম পরিবহনে আপনি গিয়ে চেক করে নিন সমস্ত পেপারস। আর যদি দেখছেন কিছু অন্য ধরনের কোনো কথাবার্তা হচ্ছে বা অন্য লাইন ট্র্যাক চেঞ্জ করছে, সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করে দেবেন। তখন যদি বলে ক্যামেরাটা অফ করা, বলবেন এটা আমার অধিকার ক্যামেরাটাকে অন করার জন্য। আমাদের হোটেল একদম গুয়াহাটি পল্টন বাজারের পাশেই একদম নেওয়া, খুব ভালো পার্কিং সমেত। আমি একটা পার্কিং দেখে বুক করেছি। হোটেলটা বিশাল বড় পার্কিং এরিয়া। আর্না ARNA আর্না রেসিডেন্সি। হ্যাঁ, এটা আমি ট্রিবোর মাধ্যমে বুকিং করেছি। ট্রিবো, তো আপনারাও যদি চান যে ট্রিবোর মাধ্যমে বুকিং করতে পারেন। হ্যাঁ, না এবার গিয়ে আমরা এবার দেখি কিরকম কি, সবটাই শেয়ার করব। যদি ভালো হয় সেটাও শেয়ার করব, মন্দ হলো সেটাও শেয়ার করব অবভিয়াসলি। আর কত কি প্রাইস বললো কি না কি সেগুলো ভিডিওতে বলে দেবো। ফ্যান্সি মার্কেটের সামনে নিয়ে নি, কারণ ওখানটায় খুব ভিড় হয়। হ্যাঁ, কনজেস্টেড একটু, গাড়ি নিয়ে যেতেও অসুবিধা হবে, তার জন্য আমি পল্টন বাজার থেকে মোটামুটি 1 কিলোমিটার আরেকটু এগিয়ে আমার হোটেলটা। 5:54 এখন বাজে, আর আমাদের দেখাচ্ছে আর 1.5 কিলোমিটার পরে রাইট টার্ন নিতে হবে টুয়ার্ডস বাইহাটা বাইপাস সার্ভিস রোড, তেজপুর। এখান থেকে 142 কিলোমিটার। বাঁ দিকে গুয়াহাটি সোজা দেখাচ্ছে, বুঝলে? আমরা তো গুয়াহাটির হয়ে ভিতর দিয়ে যাব, আর 36 কিলোমিটার আছে না গুয়াহাটি? হ্যাঁ, গুয়াহাটি পৌঁছাতে আর 36 কিলোমিটার রয়েছে। এখানে তো পুরো অন্ধকার হয়ে গেছে, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। তা আমরা বুঝতে পারছি এরকম সামনে পুরো বড় পাহাড়ের রেঞ্জ অনেকটা ছড়িয়ে আছে। এই যে সামনেই আসছে দেখো ব্রহ্মপুত্র নদী। আসামের মানেই তো ব্রহ্মপুত্র নদী, বলো? সেই ব্রহ্মপুত্র নদী আমরা এবার ক্রস করছি। এইটা অনেক বড়। হ্যাঁ, এই যে পাশে দেখা যাচ্ছে, এখান থেকেই প্রণাম করি। যেমন বেনারস ঢোকার আগে মা গঙ্গা, আর এটা হচ্ছে গুয়াহাটি ঢোকার সময় ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদীতে জানো তো, ওই যে কামাখ্যা মায়ের যে বস্ত্রটা থাকে না অম্বুবাচীর পরে, সেটা হাফ এই ব্রহ্মপুত্র নদীতে ভাসিয়ে দেওয়া হয়। সামনেই দেখাচ্ছে দেখো গুয়াহাটি সিটি, তারপরে বিমানবন্দর, শিলং, সব এই সামনের এই রাস্তায়। মানে অফিসিয়ালি আমরা গুয়াহাটিতে এন্টার করে গেলাম। আর এখান থেকে আমাদের হোটেল ওই 12 কিলোমিটার মতো রয়েছে। আমরা এই সিটিতে নেমে পড়লাম। সিটিতে ঢুকে যাচ্ছে।
গুয়াহাটি সিটি, কামাখ্যা মন্দির সব এইদিকে। আমরা তো কামাখ্যা মন্দির পার করেই যাবো বলেছিলাম না? তাই? আপরে বাপ, প্রচুর গাড়ি গো। আর সাথে ইলেকট্রিক বেনারস ঢুকলাম। না বেনারস না, ওটা মহাকুম্ভ। আরে এই দেখুন ইলেকট্রিক বাস, ইলেকট্রিক। পৌঁছে গেছি, এই যে অর্ণা রেসিডেন্সি ট্রিবোর। আর এখানেই আমরা আজকে বুকিং করেছি গুয়াহাটিতে, গাড়ি এখানে রয়েছে। এটা হচ্ছে পুরো রিসেপশন এরিয়া, ওখানে চেক ইন করলাম। আর এবার হচ্ছে এই লিফটে যেতে হবে। থার্ড ফ্লোরে রুম 404 রুম নাম্বার। এই যে 402 এই সাইডেই হবে, পেয়েছ? চলো। তো শিলিগুড়ি ফুলবাড়ি থেকে সকাল 9টার সময় প্রায় জার্নি আমরা শুরু করেছিলাম, আর এখন গুয়াহাটিতে এসে পৌঁছালাম হচ্ছে সন্ধ্যে 7টা। তো 10 ঘন্টার মতো আমাদের জার্নি হলো। কত কি টোল রয়েছে সেটা তোমাদের সাথে মেনশন করে দিলাম। আর এখানে আমরা গুয়াহাটিতে রয়েছি অর্ণা রেসিডেন্সিতে। তো এখানকার একটা রুম টুর সমস্ত কিছু তোমাদের সাথে একবার শেয়ার করে দেবো।